প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আমি কে এম সালাউদ্দিন, সহকারী অধ্যাপক, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী। তো আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পাঠদান ক্লাসে। আমরা প্রথমে একটি ভিডিও দেখব। ভিডিওটি দেখলে তোমরা আজ করতে পারবে যে আমরা কোন বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করি আমরা। মানিকগঞ্জের যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের অভিযোগ হয়েছে এক নববধূ। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করার পর পলাতক স্বামী নুরুল ইসলাম মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের ষষ্ঠ ডিভিশন সম্মান দিবসে তার পরিবারের দাবি এবছর যে বিরুদ্ধে প্রায় জোর করে তাকে বিয়ে করে জয়নাল রানী হাসপাতালে বিছানায় থেকে শুক্লা জানান বিয়ের কিছুদিন পর প্রায় প্রতিদিনই যৌতুকের দাবিতে তাকে মারধর চিকিৎসকরা বলছেন শুক্লার দ্রুত শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আরো পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে অভ্যন্তরীণ কোনো ক্ষত আছে কিনা। আমরা দেখলাম একটি ভিডিও চিত্র যৌতুকের দাবিতে যাকে একদিন নিজে ইচ্ছে করে অনেকটা জোর করে বিয়ে করেছিল তাকে কিভাবে আহত করেছে মানিকগঞ্জের এই কাহিনী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যৌতুক প্রথা আমাদের দেশে অনেক আগে থেকে যে একটি খুব প্রভাব ফেলেছে, নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে, তা আমরা অনেক আগে থেকে আমাদের সমাজে দেখে এসেছি। প্রথম আমাদের বাংলা সাহিত্যে এর বিরুদ্ধে সচেতন করে তোলার জন্য চমৎকার যে লেখাটি এসছে তা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে। আমরা গল্প বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনটি করতে চেয়েছি, কোন গল্পটির কথা বলতে চেয়েছি। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোট গল্প। তার গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত এই অপরিচিতা গল্পটি আমরা পড়ব। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। মোটার সময়ের স্বল্পতার কারণে বা বৈশ্বিক এই মহামারীর এই পরিবেশের কারণে আমরা মোটা দেখে বিষয়টি উপস্থাপন করার বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে যাকে বিশ্বকবি বলে উপাধি দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে, নোবেল বিজয়ী আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখা বাংলা সাহিত্যের এমন কোন ধারা নাই যেখানে নেই, যার কলম চলে না। কাব্য,
উপন্যাস, নাটক, যতগুলো ধারা আছে প্রত্যেকটি ধারায় তার কলম চলেছে। বিশেষ করে ছোট গল্প লেখায় তার কৃতিত্ব সর্বোচ্চ। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটা দাগে কিছু জেনে নেব। তার অনেক ঘটনাবহুল জীবন। জমিদার পরিবারের সন্তান, নিজেও জমিদার ছিলেন, তোমরা জানো। কুষ্টিয়া তার সেই কুঠিবাড়ি ওখানে আছে, পাবনাতেও তার জমিদারি ছিল। তিনি এই জমিদারি চালানোর সময়ে বিশেষ করে 30 বছর বয়স তার যখন, তখন তিনি জমিদারি দায়িত্ব নেন এবং এই বাংলায় চলে আসেন। তার সাহিত্যের মূল যে উপাদানগুলো তা এই বাংলায়, এই পুরো বাংলায়, আমাদের বাংলাদেশ, এই পদ্মা, এই যমুনা, এই দেশ, এই দেশের মাঝি, দেশের কৃষক, দেশের মানুষকে নিয়ে লেখা। আজকে যে গল্পটি, তার আগে আমরা জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 খ্রিস্টাব্দ, মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট 1961 খ্রিস্টাব্দ। জীবনে 80টা বছর বেঁচে ছিলেন এবং বলা যায় যে প্রতিটা মুহূর্ত তিনি তার সাহিত্যে নিয়োজিত করেছেন তার জীবনে। 12 বছর বয়স থেকেই তার সাহিত্যের যে প্রকাশ বনফুল কাব্যগ্রন্থের মাধ্যমে তা চলেছে মৃত্যুর আগ পর্যন্ত। তিনি অসুস্থ অবস্থায় শুয়ে শুয়েও লিখেছেন, বিছানায় শুয়ে থেকে তার নাতনিকে বলেছেন, তারা লিখেছেন। অর্থাৎ জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি কেবল লিখেই গেছেন, বাংলা সাহিত্যকে একেবারে ভরে দিয়ে গেছেন। তার নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে উপন্যাস রয়েছে চোরাবালি, গোরা, ঘরে বাইরে ইত্যাদি। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সোনার তলী, গীতাঞ্জলি, জন্মদিনী, চিত্রা মানুষে ইত্যাদি। অনেক অনেক বলা যায়, আমাদের সেই সময় নেই, আমরা ওটা দাগে কিছু বলে যাচ্ছি। নাটক রয়েছে রাজা, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি। ছোট গল্প। আজকের গল্পের নাম আমরা বলেছি অপরিচিতা। অপরিচিতা এই বিশেষণের আড়ালে একটি মেয়ের নাম, যা হচ্ছে কল্যাণ। অপরিচিতা বলতে আমরা এই গল্পে কল্যাণী নামের মেয়েটিকে চিনি। এই গল্পের নায়িকা বলি তো, গল্পের নায়িকা। এই গল্পটি প্রথম প্রকাশ পায় 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায়। পরে এটা গল্প হচ্ছে। গল্পে প্রবেশ করার আগে ছোট গল্প বলছি আমরা। অপরিচিত গল্পটি ছোট গল্প বলছি। ছোট গল্পটা এ বিষয়ে নানা সাহিত্যিক পণ্ডিত ব্যক্তিরা নানান সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন ছোট গল্প, গল্পটি ছোট, আবার গল্প। কেউ বলেছেন এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়, এরকম। আমাদের আজকের যে লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নিজে একটা সংজ্ঞা দিয়েছেন কবিতার মধ্যে দিয়ে। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষের কথাটি, শেষের পংক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্প তাহলে কি হবে? ছোট হবে। ছোট ছোট দুঃখ, মানুষের জীবন, যাপিত জীবনে অনেক ঘটনা ঘটে, তার কোনো একটি ঘটনা দেখা,
কোনো তত্ত্ব উপদেশ দেওয়ার জন্য এই গল্প লেখা হবে না, কোনো জ্ঞান দেওয়ার জন্য, যুক্তি উপস্থাপনের জন্য, যুক্তি প্রতিষ্ঠা করার জন্য লেখা হবে। সহজ সরল ভাষা, সাদা মাটা, নিতান্তই সহস্র বিস্তৃত রাশি। আমাদের জীবনে প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে, আমরা তার অনেকটাই মনে রাখি না, তারই দিকে তুলে আনা। এখানে অনেক চরিত্র আরম্ভ হবে না, অনেক কাহিনী যোগান এখানে হবে না, একটি মাত্র বিষয় নিয়ে ঘটনা এগিয়ে যাবে, তার সমাপ্তি। অন্তরে অতৃপ্তি হবে সার্বক্ষণিক, এবং গল্পটি হঠাৎ শুরু হবে এবং এই শেষ হবে হঠাৎ। মনে হবে এরপরে আরো কিছু ঘটতো, জানতে পারলে ভালো হতো, এইসব মনে হবে, এই অতৃপ্তি থেকে যাবে, এরপরে কি ঘটবে। একেই বলে ছোট গল্প। আমরা একটু দেখতে চেষ্টা করি কিভাবে শুরু হয়েছে। আজ আমার বয়স 27, একেবারে মাঝখান থেকে হঠাৎ করে শুরু। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে। একজন ব্যক্তির ভাষ্য, এই গল্পের নায়ক নাম অনুপম। আমরা আগেই বলেছি গল্পের নায়িকার নাম কল্যাণী, যাকে অপরিচিতা বলে। অপূর্ব বয়স 27, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি শেষ করেছে। আমরা গল্পটি একটু ওটা থেকে বলে যাচ্ছি। অর্থাৎ সে এখন বিবাহযোগ্য পুরুষ। নানান কথা হচ্ছে দিয়ে তার পরিবারে, তার বাবা পরলোক গমন করেছেন আগেই, তিনি উকিল ছিলেন। পরিবারে আছেন মা এবং এক মা। এই মামাই মূলত পরিবারের দায়িত্ব নিয়েছেন। মামার কথা মতোই সবকিছু। তো ভাগ্নে বিবাহযোগ্য হয়েছে, তাই পাত্রী খোঁজা হচ্ছে। অনুপমের বন্ধু হরিশ, সে কানপুরে থাকে, সে একটি মেয়ের খবর নিয়ে আসছে। মেয়েটি কানপুরে থাকে, তার বাবা শিক্ষা বিভাগে একটি বড় পদে চাকরি করে। মেয়ের বয়স তখন 15। সেই সময়ে ওই সমাজে, হিন্দু সমাজে 8 বছর পার হলে মেয়ে আইবুড়ো হয়ে গেছে, অর্থাৎ 8 বছরের মধ্যে মেয়েকে বিয়ে দিতে হবে, এই একটা নিয়ম ছিল, নইলে আইবুড়ো বলা হয়। সেই মেয়ের আর বিয়ে হতো না সহজে। সমাজে মানুষ এই ধরনের মেয়ে থাকলে, যাদের বয়স 9 পার হয়ে গেছে, তাদেরকে অনেক সময় এক হয়ে গেল। একমাত্র সময় এই মেয়ের বয়স 15, তার সাথে বিয়ের কথা হচ্ছে হরিশ। হরিশ একটু গল্পবাজ, বেশ জমিয়ে গল্প করতে পারে, বাড়িয়েও বলতে পারে। মামা শুনলেন যে ভদ্রলোকের একটি মাত্র মেয়ে, এই ভদ্রলোকের নাম শম্ভুনাথ। তার মানে এই ভদ্রলোকের যে সম্পত্তি আছে, এই বাপ মরা মেয়ে কল্যাণী পাবে, শম্ভুনাথ বাবুর মেয়ে কল্যাণী এই পাবে। এক, দুই হচ্ছে উনি যখন রিটায়ার্ড করবেন,
অবসর নেবেন, যথেষ্ট টাকা পয়সা পাবেন, সেগুলো এই মেয়ের পেছনেই খরচ হবে। অতএব মামা অত্যন্ত হিসাবী মানুষ, তাই দেখলেন যে রাজকন্যা সহ রাজ্য আগামীতে এই পরিবারের হবে, তাই কল্যাণী 15 বছর বয়স, অনেক বয়স হলেও রাজি হলেন, আগ্রহী হলেন, পাঠালেন আমাদের নায়ক অনুপমের সম্পর্কে চাচাতো ভাই দিনদাদা। দেখ, দিনদাদা কম কথা বলেন, মেপে কথা বলেন, বাড়িয়ে বলেন না, যেটুকু বলেন বলেন একটু কমিয়ে বলেন। দিনদাদা দেখে এসে বললেন মেয়ে চল। তার মানে অপূর্ব বলছিলেন মেয়ে, পুলিশ একেবারেই সব বানিয়ে বলেন। মামা অর্থ লোভ ছিল, এটি করবে আমাদের কথায় আমরা জেনেছি, লজ্জা বলেছি তাতে জানতে পেরেছি। কথা হয়ে গেল, নিয়ম অনুযায়ী বর পক্ষ দেখতে যাওয়ার কথা, কিন্তু না মামার ডাক বেশি, তাই কন্যা পক্ষই দেখতে আসার কথা হয়ে গেল। বিয়ের দিন হলো, বিয়ে দিনে সব আয়োজন হলো। শম্ভুনাথ বাবু অত্যন্ত ধীর স্থির, জ্ঞানী, বুদ্ধিমান, ধৈর্যশীল, সত্যবাদী এবং উদার পাহাড়ের মতো ধীর, এবং তার দেহের যে বর্ণনা দেওয়া আছে তাতেও সে একজন উঁচু দীর্ঘকায় একটা মানুষ। শম্ভুনাথ বাবু আয়োজন করেছেন বিয়ের, সেখানে মামা স্যাকরা নিয়ে গেছেন স্বর্ণকার, এই জন্য যে তাদের যে গহনা দেবার সেই গহনা মেপে নেবে। অথচ গহনা কত দেবে বলা বলি নাই, এখানে যৌতুকের কোনো কথা। তারপরে ওই গহনাগুলো খাদ আছে কিনা, এটা শম্ভুনাথ বাবুর পছন্দ নয়। শম্ভুনাথ বাবু এই প্রকৃতির যে তিনি মনের ভেতরে একটা, বাইরে একটা না, যার ফলে তিনি এটাকে মেনে নিচ্ছিলেন না। তারপরেও দেখলেন জামাই কি বলে, ডাকা হলো জামাই, অনুপমকে ডাকা হলো। অনুপম বললেন আমি কিছু জানি না, মামা যা করবেন। অনুপম অত্যন্ত ভদ্র, নম্র, আবার একটু অন্য কথায় বললে বলা যায় নপুংসক টাইপ, পুরুষত্বশীল টাইপ অনুপম, ব্যক্তিত্বহীন। নপুংসক আমরা বলি ব্যক্তিত্বহীন মানুষকে। সে মুরব্বীদের উপরে কথা বলা শেখে নাই, তার ধারণা, তার যে সে নিজেই বলেছে আধ্যাত্ম শিক্ষা, সেই মহা রামায়ণ থেকে শিক্ষা, মুরব্বীদের আদেশ মেনে চলতে হয়, মুরব্বীদের মুখের উপরে কথা বলতে হয় না, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয় না। তাই সে দেখছে যে এখানে একটা অন্যায় কাজ চলছে, সেটা প্রতিবাদ করলো না। শম্ভুনাথ বাবু বুঝলেন তার জামাই যে হতে চায় সে আসবে সেই রকম সাহস, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি বুঝলেন তার মেয়ে এইখানে সেভাবে হয়তো, তিনি খাওয়ার আয়োজন করলেন, খাওয়ার আয়োজন করে খাইয়ে দাঁড়িয়ে, এবং সেখানে একটা যে স্বর্ণ পরীক্ষা করলেন, তার দেখা গেল যে মামা অর্থাৎ অনুপমদের বাড়ি থেকে যে গহনা দেওয়া হয়েছে তাতেই খাত আছে, অন্য কিছু নয়। সেটাকে আলাদা করে দিয়ে দিলেন, বললেন এটা আপনাদের। শম্ভুনাথ বাবুদের সোনার সকলেই সেটা, শম্ভুনাথ বাবু খাইয়ে দিয়ে বললেন আমি মেয়ে দেব না। ছবির মাধ্যমে আর অবশ্য পরিচয়, ছেলে মেয়ে দুজনে একসাথে দেখা হয়, সেই সময় এই প্রচলন ছিল না। শম্ভুনাথ বাবু
খাইয়ে দিয়ে দিয়ে গাড়ি তুলে দিয়ে বললেন আপনারা যান, আমি আমার মেয়ে দেবো। এই অনেক ঘটনা গেল। আমাদের নায়ক অনুপম অনেক কষ্ট, তার ভেতরের যে কষ্টগুলো সে কাউকে বলতে পারে না, কিন্তু একটা কাজ করলো, সে আর কি করলো। ওদিকে একদিন অনেকদিন পরে এরা কলকাতায় বেড়াতে যাচ্ছিল, ট্রেনে যাচ্ছিল, ট্রেনে সামনে একটি মেয়ে বসে রয়েছে, ওদের সামনে ছিল। একটা স্টেশনে এসে বলা হলো কর্তৃপক্ষের কাছ থেকে যে এখানে একজন নামি দামি ব্যক্তি আসবে তাদের অফিসে, তাকে এই রুমটা ছেড়ে দেওয়া হবে, অনেক আগে থেকেই সেটা বুক করা আছে। এই মেয়েটি প্রতিবাদ করলো, সামনে ছেড়ে দিয়ে বসা এবং বলল, এবং তাদের সেই যে টিকিটটা দেখাচ্ছে তা ছেড়ে ফেলল। অনুপম এবং অনুপমের মা সিট ছেড়েই দিচ্ছে, সে বলল বসে না, এটা আমরা টিকিট কেটে উঠেছি, এটা আমাদের। এই প্রতিবাদী সাহসী ওদেরকে ফিরিয়ে দিল এবং সেসব তারা নতুন গাড়ি লাগিয়ে তারপর যেতে বাধ্য হয়েছে। এই এই মেয়েটি কে সেটা কিছু পরে জানা গেল যে এই মেয়েটির নাম তার অনুপমের মা জিজ্ঞেস করলো এবং বললো আমার নাম কল্যাণী, আমার বাবা শম্ভুনাথ। জেনে গেল এই মেয়ে সেই। কোন এক সময় আর একটা গাড়িতে যখন উঠলো তখন এরা ছিট পাচ্ছিল না অনুপমরা, ওই মেয়েটি কল্যাণী সাহায্য করলো এবং বললো যে আসেন, এখানে জায়গা আছে। অনুপমের কানে এই জায়গা আছে তখন কি সারা জীবন বেঁচেছে। অনুপম তারপরে যার যার জায়গা কাজ করে নিয়ে গেছে, যার যার জায়গায় চলে গেছে। অনুপম খোঁজ দিয়েছে কোথায় সে কাজ করে, সে এই ছোট ছোট বাচ্চাদের শিক্ষাদান করে। সে কল্যাণীও বিয়ে করেন এক সময়। কল্যাণী বলে আমি, তুমি যেমন মায়ের আদেশ পালন করে আমাকে বিয়ে করলে, আমি তেমন মায়ের অর্থাৎ মাতৃভূমির আদেশ পালন করে যাচ্ছি, অর্থাৎ দেশের সেবা করছে। অনুপম মুগ্ধ হয় এবং মাঝে মাঝে তার সাথে দেখা করে, কিন্তু কখনোই কল্যাণীর বাবাকেও সে বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবাও বুঝিয়েছে, কল্যাণী রাজি হয়, বিয়ে করেনি। তবে মাঝে মাঝে কল্যাণীর কিছু কাজ করে দেয় অনুপম। সেই জন্য অনুপম মনে করে এই তো জায়গা আছে, কি হয়েছে বিয়ে করো না, কিন্তু আমি তো তার কোনো কাজে লাগছি। এইখানে আমরা দেখলাম যৌতুকের কারণে এত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেল। যৌতুকের কারণে অনুপমের যে ভালোবাসা তার কোনো মূল্য হলো না। রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার তার লেখার, তার উপস্থাপনা নারীদেরকে সেই সময় সম্মানের জায়গা, মর্যাদার জায়গায় নিয়ে এসেছে। আমরা এই গল্প পড়লে, এমন চমৎকার ভাষায় উপস্থাপিত হয়েছে এই গল্প পড়লে আমরা কল্যাণের প্রতি আমাদের দরদ, ভালোবাসা, আবার ব্যক্তিত্বহীন অনুপম তার প্রতি রাগ হবে, কিন্তু সবশেষে আমরা তাকে বুঝতে পারি পরিস্থিতির শিকার, সমাজ, পারিবারিক কালচার, রীতি, তার দুইটি প্রাণী, দুটি সংসার কি হবে অনুসূচিত এবং বলা যায় যে ধ্বংসের দিকে ভালো জায়গায় যেতে পারত, সুন্দর সংসার গড়ে উঠতে পারত। তা হলো এই ধরনের মানসিকতা
আমরা ছবিতে সেই এর চিত্রটা দেখছি। কানপুরে যে ট্রেন গিয়েছিল সেই ট্রেনটা দেখাচ্ছি আমরা। এখন অনুপম কি ব্যক্তিত্বহীন? পক্ষে বিপক্ষে যুক্তি আসতে পারে। কেন ব্যক্তিত্বহীন আমরা বলেছি। মামা স্বার্থপর, কেন স্বার্থপর বলেছি। মা প্রতিবাদ করে নাই, মাও সে সময় অবশ্য অনুপম বলেছে যে মাতুলকে ছেড়েছে, তার মামাকে ছেড়েছে, মাকেও ছাড়তে পারত কিন্তু মা সন্তানকে ছাড়তে পারে। অর্থাৎ অনুপম থেকে বেরিয়ে আসছেন কিন্তু ফাইনালি ডিসিশন। আমরা এখানে প্রশ্ন রেখেছি শেষের করতে রক্ষা করে কোন ধরনের গ্রন্থ গাড়িতে জায়গা আছে প্রকৃতি কার। তো গল্পটি এখানে আমরা শেষ করছি। আমরা একটি উদ্দীপক করতে পারি। উদ্দীপকটি হতে পারে ওই মানিকগঞ্জে যে ভিডিওটি দেখিয়েছি আমরা, যে ছেলেটি ওই গৃহবধূকে অত্যাচার করেছে কিসের দায়ে? যৌতুকের দায়ে। এখানে মূল বিষয় আমরা যে ভিডিওটি দেখেছি মানিকগঞ্জের মূল বিষয় যৌতুক। আমাদের এই গল্পে গল্পের মূল বিষয়টি কি? যৌতুক। যৌতুকের কারণেই চমৎকার সম্পর্ক গড়ে উঠতে পারত। যৌতুকের কারণেই মানিকগঞ্জের এই কাহিনী একটি চমৎকার পরিবার সংসার গড়ে উঠতে পারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নিয়ে আরো আলোচনা করব ভবিষ্যতে। আমরা সময় পরিস্থিতির কারণে বিস্তারিত আলোচনায় যেতে পারলাম না, আরো আলোচনা করা যেতে পারত। চমৎকার একটি গল্প, তোমরা পড়বে ভালো লাগবে। তবে আজকে এই পর্যন্ত। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করো, অন্যকে নিরাপদ থাকো। ধন্যবাদ।